আজকে আমরা এফটিপিএল ইউনিট 2 দেখছি। এফটিপিএল ইউনিট 2তে আছে ইলেকট্রোম্যাগনেটিজম। তো ইলেকট্রোম্যাগনেটিজমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাগনেটের বিহেভিয়ার দেখব। এছাড়া আমরা দেখব যে ফ্যারাডেস ল কী করে কাজ করে, ওর মাধ্যমে কী করে ইন্ডাকশন মোটর বা ট্রান্সফরমার বা ডিসি মোটর এইসব কাজ করে, মানে অল কাইন্ডস অফ মেশিনস কী করে কাজ করে তার যদি বলা হয় যে ফান্ডামেন্টাল কী, সেই ফান্ডামেন্টাল এখান থেকেই তৈরি হয়। সেটা একদম বেস থেকে যদি কেউ জানতে চায় তাহলে এই লেকচারটা তাদের জন্য। কিন্তু এর আগেও আমরা দুটো ভিডিও দিয়েছি, যেখানে এফটিপিএল ইউনিট 1-এর আমরা দুটো পার্টসে ভিডিও করেছি। সেই ভিডিওটা একটু দেখে নিলে ভালো হয়। সেই ভিডিওতে কিছু বেসিক এই রিলেটেডটা আমি কিছু বলেছি, হ্যাঁ, তো ওটা দেখে নিতে হবে। তারপর এটা দেখলে বেটার, কারণ এটা ইউনিট 2। ওকে, তো স্টার্ট করার আগে বলে দিই যে আমরা ইলেকট্রোম্যাগনেটিজমে যে জিনিসগুলোকে বলবো সেগুলো এখানে লেখা আছে। যে ম্যাথামেটিক্যাল ফর্মুলা সম্বন্ধে জানবো, কিছু ডেফিনেশান, কিছু কনসেপ্ট শিখবো। মেটেরিয়াল প্রপার্টি মানে যে আমরা যে ম্যাগনেট নিয়ে পড়ছি সেই ম্যাগনেটের প্রপার্টিগুলো কী কী থাকবে, লসেস থাকবে, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে ক্লাস স্টার্ট করলাম। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে স্টার্টিং হচ্ছে যে দ্য ফান্ডামেন্টাল অফ ম্যাগনেটিজম। তো সেখানে আছে বলতে একটা ল আছে, এটা আমরা এই টপিকটা পুরো আমরা কভার করব ফিজিক্সে। এখানে বেসিক আমি বলে রাখি, যতটুকু আমাদের জানার ততটুকুই বলি আমি, একদম বেসিক। যে একটা ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট। তো একটা ম্যাগনেটের একদিকে হয় এন, একদিকে হয় এস পোল, ঠিক আছে, এন পোল এস পোল। তাহলে এন থেকে এসের দিকে নাকি এরম রেখা বেরোয়, যেটা চোখে দেখতে পাওয়া যায় না, কিন্তু ওকে চোখে দেখতে পাওয়া যায় না। তা এই রেখা, এই যে একটা এরিয়া, এই এরিয়ার মধ্যে এই ম্যাগনেটটার এই রেখাগুলোকে ও বিস্তৃত করছে, এরকম রেখাগুলো আছে। এবার এই রেখার মধ্যে ধর কোনো লোহা তুই আনলি, ও তখন অ্যাট্রাক্ট করলো। এটাই তো দেখি যে ম্যাগনেটের কাছে কোনো লোহা আনলে সে অ্যাট্রাক্ট করে, আর কিচ্ছু না, এটাই জাস্ট, আর কিছু এখানে বলা হচ্ছে না। তাই রেখাগুলোকে কি বলে আমরা পড়বো। তার আগে দেখ তোরা কিছু এখানে যা লেখা আছে জিনিসগুলো, সেগুলো আমি একটা সিম্পল কথা বলছি। ধর এটা একটা ম্যাগনেট আছে, ধর একটা ম্যাগনেট তুই আনলি, ধর এখানে একটা ম্যাগনেট আছে, এই ম্যাগনেটটা তুই আনলি, যার এদিকটা হচ্ছে এন, এদিকটা হচ্ছে এস। ওকে, তাহলে এনের কাছে যখন আসবে তখন সেটা করবে বিকর্ষণ মানে রিপেল। বিকর্ষণ মানে কি? রিপেল করবে। আবার যদি তুই এই এস পার্টটা এনের কাছে আসিস তখন সেটা অ্যাট্রাক্ট করবে। এইটাই এখানে বলেছে, উনি লয়ের আকারে বলেছেন, তোরা এটা আগে থেকেই জানিস যে এনকে বিকর্ষণ করে আর এসকে অ্যাট্রাক্ট করে। সে তো অবশ্যই, ছেলেরা তো মেয়েদের দ্বারা অ্যাট্রাক্টেড হচ্ছে, মেয়েরা আবার ছেলেদের দ্বারা অ্যাট্রাক্টেড হচ্ছে, হ্যাঁ। কিন্তু এরকম কোনোদিন হয় না যে এনকে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, এখনকার দিনে অনেক এক্সেপশন কেস দেখতে পাই অবশ্য, সেটা আলাদা ক্ষেত্র, কিন্তু এখানে এনকে অ্যাট্রাক্ট করে না, বা এসকে অ্যাট্রাক্ট করে না। এন সবসময় অপোজিটকেই অ্যাট্রাক্ট করে, মানে এন সবসময় এসকে অ্যাট্রাক্ট করে বা এস সবসময় এনকে অ্যাট্রাক্ট করে। এটাই হচ্ছে এই প্রিন্সিপাল এখানে বলা আছে যে লাইক ম্যাগনেটিক পোলস রিপিল অ্যান্ড আনলাইক পোলস অ্যাট্রাক্ট ইচ আদার। এই লাইক শব্দ অর্থ এন আর আনলাইক শব্দ অর্থ এন এস। এটা এখানে লয়ে বলা আছে, ঠিক আছে। তা কুলম ল, এই দুটো এখানে কুলম ল একটা লেখা আছে, দ্য ফোর্স এক্সার্টেড by one pole on the other is directly proportional to the product of the pole strength and inversely proportional to the square of the distance between them. এটা একদম ফিজিক্সের লেখা আছে জিনিস। এরা কি বলতে চাইছে বাংলায় বলি, এটা আমাদের আলোচ্য বিষয় আজকের নয়, তাও আমি হালকা করে বলছি, এটা ফিজিক্সের টপিক, এটা এফটিপিএল নয়। একটা এন পোল একটা এস পোলকে যে অ্যাট্রাক্ট করছে, যে ফোর্সের মাধ্যমে, কোনো একটা তো ফোর্সের মাধ্যমে অ্যাট্রাক্ট করছে, সেই ফোর্সের মানটা বলছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পোল স্ট্রেংথ। পোল স্ট্রেংথ মানে প্রত্যেকটা পোলের স্ট্রেংথ হয় একটা, ওই জন্য বলছে M1 M2। এই M1 M2 এটা কি বলে? পোল স্ট্রেংথ। তাহলে দুটো পোলেরই স্ট্রেংথ আছে। একটা ধর ব্যাপারটা হচ্ছে এরকম, ধর জিনিসটা আমি আঁকলাম এরকম, এখানে এস এখানে এন, তাহলে এন এসকে অ্যাট্রাক্ট করবে, এই কথাটাই এখানে বলছে।
তা যে ফোর্সের মাধ্যমে অ্যাট্রাক্ট করছে সেই ফোর্সের মানটা কত এটাই বার করছি। তাহলে বলছে এই পোলের স্ট্রেংথ, এই পোলের স্ট্রেংথ, দুটো পোলের স্ট্রেংথ গুণ করব, ওকে। এবং তাদের যে ডিস্টেন্স, দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা, সেইটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে ডিস্টেন্স যত, এই দুটো ডিস্টেন্স যত বাড়বে তত এদের ফোর্সটা, অ্যাট্রাকশন পাওয়ারটা, অ্যাট্রাকশন ফোর্সটা কমেই যাবে। অবশ্যই ডিস্টেন্স বাড়লে ফোর্স কমবে। ফোর্স মানে কি? অ্যাট্রাকশন ফোর্স। এই লোহাটা, এই এই লোহা বা এই চুম্বকটাই বলতে পারিস, এই চুম্বকটা এই চুম্বকটাকে যে অ্যাট্রাক্ট করছে, তার যে ফোর্স, সেই ফোর্সের যে মানটা, সেটা দুটো পোলের স্ট্রেংথ, মানে এই পোলটা, এইটার এসটার, এইটার এনটার যে স্ট্রেংথ, তার ইনভার্সলি তার সমানুপাতিক, ডাইরেক্টলি প্রপোর্শনাল। কিন্তু যদি তাদের ডিস্টেন্স বাড়ে তাহলে অবশ্যই ফোর্স কমবে, তাদের মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার কমে যাবে। তাই ডিস্টেন্সটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। আবার কিন্তু স্কোয়ার আছে, তাই এটা লয় উনি বলেছেন, ঠিক আছে। তো এটা আমাদের আলোচ্য বিষয় আজকে কিন্তু নয়, বারবার বলছি, হ্যাঁ। আচ্ছা, দ্য স্পেস ইন হুইচ ম্যাগনেটিক পোল এক্সপিরিয়েন্সের ফোর্স, মানে যতটা ক্ষেত্রের মধ্যে ও এইরকম ফোর্স অনুভব করে, মানে কোনো লোহা যদি এই জায়গা, এই যে বলছি একটা জায়গা, এই জায়গার মধ্যে লোহাটা ঢুকলে অ্যাট্রাকশন অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, এই ফোর্সটা কাজ করছে, সেই জায়গাটাকে বলে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে কিচ্ছু না, একদম সিম্পল, এত জটিল করে ভাববো না। তাহলে ম্যাগনেটিক ফিল্ড বলে নাকি কোনো একটা ব্যাপার আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নাকি লোহা যদি ঢুকে পড়ে তাহলে সে অ্যাট্রাকশন হবে, অ্যাট্রাকশন ফোর্সটা সেখানে কাজ করবে। ব্যাস এইটুকুনি যেন আমি বুঝি একটা ম্যাগনেটিজম পড়তে গিয়ে, আর কিছু বুঝি না বুঝি, এইটুকুনি যেন বুঝি। আচ্ছা দেখি এরপর কি আছে। আচ্ছা, এটা খুব ডিপ কনসেপ্ট, হ্যাঁ, যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে তার কিছু প্রপার্টিস, এই প্রপার্টিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রপার্টিসগুলো। তো দেখ এই প্রপার্টিগুলো কি, মেন প্রপার্টিগুলোই আমি বলবো, মেন একদম যেটা মেন প্রপার্টি সেইটা নিয়ে আমি বেশ বলে থাকি। দেখ কিছু একটা ম্যাগনেট, এই ম্যাগনেটের এইখান থেকে একটা এরকম রেখা গিয়ে এখানে মিট করে, এখান থেকে একটা রেখা গিয়ে এখানে মিট করে, এরকম অসংখ্য এরকম রেখা আছে। তাহলে এন থেকে বেরোয় এসে নাকি ঢোকে, এরকম কি একটা রেখা আছে নাকি, ঠিক আছে। এই রেখাটা এন থেকেই বেরোয় এসেই যায়। তো তোকে যদি কেউ জিজ্ঞেস করে যে ম্যাগনেটের যেই রেখাগুলো আছে, এই যে রেখা, বাংলায় বড় রেখা বলে, এই রেখাগুলো এন থেকে বেরোয় এসেই ঢোকে, হ্যাঁ স্যার, এন থেকে বেরোয় এসেই ঢোকে, কিন্তু এয়ার মিডিয়ামে, কি এয়ার মিডিয়ামে কিন্তু মানে বাতাসে এন থেকে এসের দিকেই এই রেখাগুলো যায়। এই রেখাগুলোর নাম হচ্ছে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, ঠিক আছে। ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স আরও অনেক কিছুই বলে, পরে দেখবো আস্তে আস্তে। ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এন থেকে এসের দিকে যায়, এয়ার মিডিয়াম মানে বাতাসে, তাহলে বাতাসে এন থেকে এসের দিকে যায়, ওকে। কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে কোন দিক থেকে কোন দিকে যায়, এই কোশ্চেনটা কিন্তু করে, তখন উত্তর হবে এস থেকে এনের দিকে। মানে তুই যদি রাস্তাটা কমপ্লিট করিস, তুই দেখবি এস থেকে এনের দিকে যাচ্ছে, মানে এস থেকে এন হয়ে আবার এন থেকে এস, আবার এস থেকে এন হয়ে এন থেকে এস। মানে ম্যাগনেটিক মেটেরিয়ালের কথা যখন ভাববো বা ওর দিকে যখন তাকাবো তখন দেখবো এস থেকে এনের দিকে যাচ্ছে, কিন্তু যখন বাইরে দেখবো বাতাসে তখন দেখবো এন থেকে এসের দিকে যাচ্ছে। এটা যেন মনে থাকে যে ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে, লিখবি খাতায়, ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে এস থেকে এনের দিকে যায়, আর এয়ার মিডিয়ামে এন থেকে এসের দিকে যায়। এইটা যেন ভাই খাতায় থাকে, এটা হচ্ছে মেন প্রপার্টি, একটা প্রপার্টি। তাছাড়া আরও হাজারো প্রপার্টি আছে, সেগুলো তুমি বইতে পড়ে নিতে পারো, কিন্তু এটাই মেন প্রপার্টি বস। যে নো লাইন টু লাইন ইন্টারসেক্ট, মানে হচ্ছে দুটো লাইন, এই যে লাইনগুলো একটা অপরের ঘাড়ে উঠে পড়বে না, সবাই হচ্ছে ডিস্টেন্স মেনটেন করবে, এটা একটা প্রপার্টি। আবার একটা প্রপার্টি থাকে ক্লোজ লুপের কনসেপ্টটাই আমি এখানে বললাম, ঠিক আছে। ডেনসিটির এই কনসেপ্টটা কি শোন, এই যে জায়গাটা তুই যখন এই জায়গাটা দেখবি এখানে লাইনস অফ ফোর্সটা বেশি, কিন্তু যখন ওয়াইডার হয়ে যাচ্ছে, যখন বাইরে জায়গাটা চলে যাচ্ছে, মানে এই জায়গাগুলো চলে যাচ্ছে, তখন কিন্তু এদের মধ্যে স্পেসিংগুলো বেশি। তাহলে যত এখান থেকে বেরোবে এইখানে স্পেসিংটা, এইখানে ফোর্সটা
কিন্তু বেশি, এই জায়গায় লাইন্স অফ ফোর্স বেশি, এই জায়গায় লাইন্স অফ ফোর্স কিন্তু কম, এটাই এখানে বলেছে, ঠিক আছে। আর যেখানে লাইন্স অফ ফোর্স বেশি সেখানেই আমাদের লোহাটাকে যদি আনি সেম অ্যাট্রাকশন পাওয়ারটা তত বেশি হবে, ঠিক আছে। তো সাধারণ ব্যাপার, যেদিকে লাইন বেশি সেদিকে ফোর্স বেশি, ফোর্স বেশি অ্যাট্রাকশন বেশি, ব্যাস হয়ে গেল। তাহলে আরও প্রপার্টি আছে তুই দেখতে পারিস, কিন্তু মেন যে প্রপার্টিগুলো আমি বললাম যে যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বা এটি বলে ফ্লাক্স, এই ফ্লাক্স এদের কিন্তু এই প্রপার্টিগুলোকে তোকে মনে রাখতে হবে। আরও প্রপার্টি হয় কিন্তু বই খুললে বা আমার নোট খুললে তুই পাবি। তাই বেসিক আমি বলছি যাতে সবাই জিনিসটা বুঝতে পারে, সেটার উপরে আমি ধ্যান দিচ্ছি। বেশি ডিটেলসে গেলে আবার তোরা অসুস্থ হয়ে যাস আবার, এই জন্য আমি বলি না, বলাই ছেড়ে দিয়েছি। বেশি ডিটেলসে বললে অনেকে ভাবে যে এত কি ডিটেলসে বলছে, আমি না বেসিক পড়াই একদম সাধারণ। দেখ, ম্যাগনেটিক ফিল্ড পড়লাম প্রথমে, লাইন্স অফ ফোর্স পড়লাম, এবার বলবো ম্যাগনেটিক ফ্লাক্স। মানে ওই জিনিসগুলো, ওই যে রেখাগুলো দেখছিলাম, ওই রেখাগুলোকেই বলে ম্যাগনেটিক ফ্লাক্স। কখন বলে? দ্য টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, মানে লাইন্স অফ ফোর্স মানে ওই যে রেখাগুলো পরপর ছিল, ওগুলো যদি 10⁸ হয়, মানে এতগুলো লাইন যদি হয়, একটা দুটো নয়, 10⁸ যদি লাইন হয়, এতগুলো লাইন, এতগুলো রেখা যদি হয়, তখন তাকে আমরা বলতে পারি এক ওয়েবার ম্যাগনেটিক ফ্লাক্স। মানে সবাইকে একত্রিত হবে, তুই বলতে পারিস ম্যাগনেটিক ফ্লাক্স। একটাকে বলে কি, একটা রেখা যদি আমি বলি তাহলে বলবো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, যখন সবাইকে একত্রিতভাবে বলবো ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। এটা যেন মনে থাকে, খুব ইম্পর্টেন্ট জিনিস, ম্যাগনেটিক ফ্লাক্স কাকে বলে, ঠিক আছে। যে টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স অফ, সব একত্রিতভাবে যত লাইন্স অফ ফোর্স বেরোচ্ছে একটা ম্যাগনেট থেকে, তখন তাকে বলে ম্যাগনেটিক ফ্লাক্স, যার ইউনিট হয় ওয়েবার। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি মানে কি? ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হচ্ছে যখন এই ম্যাগনেটিক ফ্লাক্সটা কোনো একটা ধর লোহার পাতের মধ্যে দিয়ে যাচ্ছে, বা কাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, কাঁচের মধ্যে দিয়ে যাচ্ছে, অবশ্যই এই রেখাগুলোতে এখন এরম যাচ্ছে। তো এখানে একটা কোনো পাত আছে, কোনো একটা কিছু পাত, লোহার পাত হোক, স্টিলের পাত হোক, যাই হোক আছে, তাহলে একে তো এর মধ্যে ভেদ করে যাবে, ভেদ করাকে বলে কাট করা, কাট করে যাবে। তো তুই ভাব কখন কাট করলে কত বেশি, এই যে কোনো একটা এরিয়াতে কাট করছে, তাহলে এখন ধর কাট করতে পারছে পুরোপুরি, এইখানে ধর কাট করতে পারছে একটু কম, এখানে ধর কোনো একটা এমন পজিশন নিল, ধর এরাম আছে লাইনটা, এরাম আছে, এরাম আছে, হ্যাঁ, আর তুই ধর এই যে প্লেটটা আছে, এই প্লেটটাকে এরকম শুইয়ে দিবি, এরকম শুইয়ে দিবি, প্লেটটা তো শুয়ে গেছে, ভালো করে ভাব, এই প্লেটটা এরকম ছিল, এই প্লেটটা শুয়ে দিয়েছিস, তাহলে আর কাট করবে না। তাহলে এই যে প্লেটটার আমি স্থান পরিবর্তন করছি, তার উপর ফ্লাক্স কাটিংটাও তো চেঞ্জ হচ্ছে। এই সব ক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কথা বলা হয়, মানে পার ইউনিট এরিয়াতে কতটা ম্যাগনেটিক ফ্লাক্স কাট করছে, মানে কোনো এরিয়ার মধ্যে দিয়ে, পার ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স কাট করছে, এখানে বেশি করছে, এখানে বেশি করছে, না এখানে বেশি করছে। এইটা যখন বিবেচনা করব তখন ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিকে আমরা কাজে নেব, যার ইউনিট হচ্ছে টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে ফ্লাক্সটা কি বললাম, ফ্লাক্স কোনো প্লেটকে যে কাট করছে, কতটা কাট করছে, এইখানে বেশি করছে, এইখানে বেশি করছে, এখানে বেশি করছে, এইরকম বিবেচনা যখন করব তখন ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির কথা বলবো, বুঝলাম। এইবার এই টপিকটায় আসি, এই টপিকগুলো খুব 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 ইম্পর্টেন্ট, যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিটা কখন বেশি কখন কম হয়। দেখ, এইখানে লেখা আছে যে ম্যাক্সিমাম ফ্লাক্স কাটিং কখন হয়, ম্যাক্সিমাম ফ্লাক্স কখন কাট করে, কোনো লোহার পাত হোক, মেশিনে খুব ইউজ করা হয় এটা। ফর্মুলাটা হচ্ছে, বেসিক ফর্মুলা হচ্ছে ফাই ইকুয়াল টু, আমি লিখে দিই ফর্মুলাটা, ফাই ইকুয়াল টু বি এ সাইন থিটা, যে পার ইউনিট এরিয়ার মধ্যে কতটা কাট করছে, এরিয়ার কথা বলছি। তাহলে তুই দেখ, এইরকম পজিশনে থাকলে তুই বুঝছিস বেশি কাট করছে, এই পজিশনটাকে বলে হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে। এই পজিশনটাকে বলে পারপেন্ডিকুলার, এই নাম্বার দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মানে 90°। তাহলে দেখ সাইন 90-র মান হয় ম্যাক্সিমাম, তাহলে ফ্লাক্সের মান হয় ম্যাক্সিমাম। তাই জেনে রাখ, যখন পারপেন্ডিকুলার কোনো ডিস্ক, কোনো প্লেট থাকে, তখন ফ্লাক্স বেশি কাট করতে পারে, মানে এই পজিশন।
যদি একটু বেঁকে যায়, ধর 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল, তাহলে এখানে 45 বসাবি, যত হবে একটা মডারেট মিডিয়াম ফ্লাক্স কাট করবে। কিন্তু যদি শুয়ে যায় এরকম 0 ডিগ্রি হয়ে যায় একদম, তাহলে কিন্তু সাইন 0 মান 0, অর্থাৎ ফ্লাক্স কাটিং 0। তাহলে কখন ফ্লাক্স কাটিং 0, কখন ফ্লাক্স কাটিং ম্যাক্সিমাম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পারপেন্ডিকুলার হলে ম্যাক্সিমাম, এটা কি প্যারালাল হলে মিনিমাম। এখানে লেখা আছে প্যারালাল হলে নো ফ্লাক্স পাসেস বা নো ফ্লাক্স কাট, আর পারপেন্ডিকুলার হলে ম্যাক্সিমাম ফ্লাক্স। এইটাই হচ্ছে মেন। এটা যে বোঝে না সে মেশিনে কিচ্ছু বোঝে না। তা বলে দিলাম ফ্লাক্স কাটিংয়ের সম্বন্ধে যতটা লাগবে আমার ততটা আমি বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। দেখি এরপর কি আছে। আচ্ছা কি লেখা আছে, আচ্ছা ফিল্ড ইন্টেন্সিটি কোথায় কাকে বলে, এটা তো ভালো করে লেখা থাকে না, এদের জানি না। ফিল্ড ইন্টেন্সিটি একদম সিম্পলভাবে বুঝবো, জটিলতার জিনিস নয়, এটা আমরা বিএইচ কার্ভেও দেখে নেব। দ্য ফোর্স এক্সপিরিয়েন্স বাই এ ইউনিট ইন পোল হোয়েন প্লেসড ইন এনি পয়েন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড। খুব সোজা লেখা, খুব সোজা। যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা ধর চুম্বক তুই রাখলি, ঠিক আছে, একটা চুম্বক ধর কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড, কোনো একটা চুম্বক তুই রেখে দিলি, তাহলে এন পোল থাকে, এস পোল থাকে, সেই এন পোলটা, একটা এন পোল কতটা ফোর্স অনুভব করছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে, ও কতটা ফোর্স অনুভব করছে নিজের মধ্যে, অ্যাট্রাকশন যেটা ফোর্স বলছিলাম, সেই অ্যাট্রাকশন ফোর্সটা কতটা অনুভব করছে, কোথাও বেশি করবে কোথাও কম করবে, অবশ্যই ফোর্স। সেই একটা পোল মানে এন পোলটা শুধু কত পড়ছে ফোর্স, সেইটাকেই বলে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এটা ডিটেলসে বললাম না, কিন্তু বলা উচিত আমার, পরে আমি বলবো, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এরা বলছে ফ্লাক্স ডেন্সিটি সবসময় নাকি ম্যাগনেটাইজিং ফোর্স বা ফিল্ড ইন্টেন্সিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। তাহলে ফ্লাক্স ডেন্সিটি যদি বাড়ে, ফোর্সও তাহলে বাড়বে অবশ্যই। ফ্লাক্স ডেন্সিটি মানে কি, বেশি ফ্লাক্স কাটতো, তাহলে পার ইউনিট এরিয়া বেশি ফ্লাক্স কাট, বেশি ফ্লাক্স মানে বেশি অ্যাট্রাকশন ফোর্স, তো সিম্পল কনসেপ্ট। বেশি ফ্লাক্স কাট মানেই তো ফ্লাক্স ডেন্সিটি। আর ম্যাগনেটাইজিং ফোর্স মানে কি, যে যত বেশি ফোর্স অনুভব করছে কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তাহলে কোথায় বেশি লোক অ্যাট্রাকশন ফোর্স ফিল করে, যেখানে ফ্লাক্স বেশি, তাহলে ওই জন্যই সবসময় ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, যেখানে ফ্লাক্স বেশি সেখানে অ্যাট্রাকশন ফোর্সও বেশি, তাই কনসেপ্ট একদম সিম্পল। তাহলে দেখ ওই জন্য সবসময় বি ভ্যারিজাস এইচ হয়, আর এখান থেকে যদি এই ভ্যারিজাসটা তুলে দিই একটা কনস্ট্যান্ট আসে, যাকে বলে হচ্ছে মিউ। খুবই ইম্পর্টেন্ট টপিক মিউ বোঝা। হ্যাঁ, এই মিউ জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, যাকে বলা হয় পারমিয়াবিলিটি। হয়তো এক্সপ্রেশন জানার দরকার নেই, শুধু এই এক্সপ্রেশনটাই আমাদের এনাফ। পারমিয়াবিলিটি কাকে বলে, পারমিয়াবিলিটি কাকে বলে বলছে, ধর লোহা আছে, কাঁচ আছে, কাঠ আছে, কার মধ্যে দিয়ে বেশি ফ্লাক্স যাবে সেটা ডিসাইড করবে কি বেসিসে তুই বলিস যে এর মধ্যে দিয়ে বেশি ফ্লাক্স যাবে, পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি নাকি বলে যে যার পারমিয়াবিলিটি বেশি তার মধ্যে দিয়ে বেশি ফ্লাক্স যায়। তাই লেখা আছে সফট আয়রনের পারমিয়াবিলিটি 8000, কিন্তু এয়ার এর পারমিয়াবিলিটি ধর 1, এয়ার এর পারমিয়াবিলিটি 1 আর সফট আয়রনের পারমিয়াবিলিটি 8000, তাহলে নাকি লোহার মধ্যে দিয়ে বেশি ফ্লাক্স যাবে, কিন্তু এয়ারের মধ্যে দিয়ে ফ্লাক্স যাবে কম যাবে। তাহলে এইটা বোঝার চেষ্টা কর যে পারমিয়াবিলিটি ডিসাইড করে কার মধ্যে দিয়ে ফ্লাক্স যাবে, কে চুম্বক হবে, এইটুকুনি বোঝ, আর কিছু বুঝতে হবে না। তাহলে আমি এখানে যা যা বোঝালাম, ভিডিও পজ করে হলেও টুকতে হবে, আমি অনেক ডেটা দিচ্ছি, এগুলো বুঝতে হবে, এইগুলো ইউনিটগুলো লিখতে হবে, কিন্তু অ্যাম্পিয়ার টার্ন পার মিটার ইউনিটগুলো লিখতে হবে। এইটা এক্সপ্রেশন, ঠিক আছে, NI/L। যাই হোক, এরকম অনেক এক্সপ্রেশন পাবো, অঙ্কর সময় দেখবো, এখন তো এইসব থিওরি বোঝার সময়, এখন কি দেখবো, কিছু দেখার নেই। যাই হোক, তাই যা যা বলছি লিখতে হবে, কিন্তু অনেক কিছু বলে দিচ্ছি। তো এই পারমিয়াবিলিটি নিয়েই লেখা আছে, দ্য প্রপার্টি অফ এ মেটেরিয়াল টু অ্যালাউ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স টু পাস থ্রু ইট। এর মানে পারমিয়াবিলিটি, মানে পারমিয়াবিলিটি ডিসাইড করবে যে কোনো লোহার মধ্যে কত ফ্লাক্স যাবে, কাঁচের মধ্যে কত ফ্লাক্স যাবে, এয়ারের মধ্যে কত ফ্লাক্স যাবে, এইটা ডিসাইড করবে। তুই দেখ এন থেকে এসের দিকে ধর ফ্লাক্স যাচ্ছে, খুব ভালো,
কিন্তু তুই যে একটা লোহা রেখে দিবি না, লোহার মধ্যে দিয়ে দেখ বেশি যাচ্ছে, মাঝ বরাবর কিন্তু যাচ্ছে না, লোহার মধ্যে দিয়ে যাচ্ছে। কেন? ম্যাগনেটিক ফ্লাক্সের গুণ এটা, যে পারমিয়াবিলিটি যার বেশি তার মধ্যে দিয়ে আমি যাব, তাই হচ্ছে। এটাই তো আমরা শুনি যে ভালো ভালো, এটা কয়েকটা তো গুণ থাকবে না, কয়েকটা গুণ আমাদের এগুলো মনে রাখতে হবে, কিছু করার নেই। তো এইটা একটা গুণ। যেমন যেমন কি কারেন্ট, কারেন্ট কার মধ্যে দিয়ে যায়? কারেন্ট কন্ডাক্টরের মধ্যে দিয়ে যায়। কারেন্ট কাঠের মধ্যে দিয়ে যায় না, কারণ কন্ডাক্টিভিটি নেই। তাহলে এখানে যেমন কন্ডাক্টিভিটি কারেন্টের ক্ষেত্রে বলি, ম্যাগনেটের ক্ষেত্রে কি বলি? পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি ডিসাইড করে কার মধ্যে বেশি ফ্লাক্স যাবে, কার মধ্যে কম ফ্লাক্স যাবে, তার উপর ডিপেন্ড করে এইগুলো হয়। এগুলো কিছুই নয়। যে দেখ ভ্যাকিউমে কত পারমিয়াবিলিটি, তাকে বলে হচ্ছে ফ্রি স্পেস, যেটা ভ্যাকিউম বলে, μ0 দিয়ে ডিনোট করে, তার মান হয় 4 পাই × 10⁻⁷। আবার ধর কোনো একটা মাধ্যম, এই যেমন বলছি কাঠে কত, কাঁচে কত, লোহায় কত, কপারে কত, অ্যালুমিনিয়ামে কত, এই যে প্রত্যেকটা মাধ্যম বলছি, সেখানটা যদি তুই আলোচনা করিস, কোনো একটা মিডিয়ামের কথা বলিস, তখন সেটাকে বলে আবার রিলেটিভ পারমিয়াবিলিটি। অ্যাবসলিউট পারমিয়াবিলিটি মানে দুটো যদি গুণ করিস, ঠিক আছে, যে μ0 μ1 এইগুলো নিয়ে যে কথাগুলো হয় সেগুলো হচ্ছে অ্যাবসলিউট পারমিয়াবিলিটি। দেখ এখানে ডেফিনেশন লেখা আছে যে রেশিও অফ দ্য ফ্লাক্স ডেন্সিটি ইন এ গিভেন মিডিয়াম, মানে ধর কাঁচের মধ্যে কত, টু দ্য ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, এটাই বলে। মানে মিউ ইকুয়াল টু ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে বি আর ফিল্ড স্ট্রেংথ হচ্ছে এইচ। এটা ডেফিনেশন কিন্তু বস, তুই এটা তো বোঝাই যায়, এটা তো খুব সোজা, যে এইটা বা এটা করলে অ্যাবসলিউট পারমিয়াবিলিটি বেরিয়ে যায়। কিন্তু আমি তোকে বোঝাতে চাইছি ভেতর থেকে যে কনসেপ্টটা কি, মিউ জিনিসটা কি। তোকে মিউ জিনিসটা বুঝতে হবে। এই ডেফিনেশন মার্কা জিনিস বইয়ে লেখা আছে, তাই এখানেও লেখা আছে। ব্যাপার তুই না বুঝলে কোনোদিন পারবি না, এই মানটা অবশ্যই মনে রাখবি। তা রেশিও ফেসিও বইয়ের কথা আমি জানি না ভাই, অত ভালো লাগে না বলতে, ইনডেপথ কনসেপ্ট না থাকলে তুই হতে পারবি না। আচ্ছা পারমিয়াবিলিটি তাহলে বোঝানো গেল। যারা বুঝতে পারবি না আবার আমায় বলবি মেসেজ করে করে, ঠিক আছে? দেখ এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এটা একটা ছবি দিয়ে বোঝানো হয়, কারণ ছবিটা আছে কি জানি না, যে এটা হচ্ছে একদম ফিজিক্সের জিনিস, ঠিক আছে? যে ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের কিরম পারমিয়াবিলিটি হবে, প্যারাম্যাগনেটিকের কিরম হবে, আবার ফেরোম্যাগনেটিকের কিরম হবে। তাই এখানে ছোট্ট করে একটা জিনিস বলি, উদাহরণগুলো দেখ। কপার, জিঙ্ক, বিসমাথ এগুলোকে নাকি ডায়াম্যাগনেটিক বলে, অ্যালুমিনিয়াম, অ্যান্টিমনি এগুলো প্যারাম্যাগনেটিক, আয়রন, নিকেল, কোবাল্ট এরা নাকি ফেরোম্যাগনেটিক। এদের দেখ এর পারমিয়াবিলিটি একের চেয়ে কম, এর পারমিয়াবিলিটি একের কাছাকাছি, এর পারমিয়াবিলিটি নাকি প্রচুর 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 বেশি, এর পারমিয়াবিলিটি 4000, 5000, 6000 এরকম টাইপের হয়। মানে এটার মধ্যে দিয়ে বেশি ফ্লাক্স যেতে পারে, আর এটাকে আমরা চুম্বক হিসেবে ব্যবহৃত করতে পারি। তো জেনে রাখ সবসময়, ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালেরই সমস্ত জিনিস তৈরি হয় চুম্বকের ক্ষেত্রে। যেখানে আমি চুম্বক আমার দরকার হবে, ফ্লাক্স দরকার হবে, সেখানে আমাদের এই টাইপের মেটেরিয়াল চাই, এই টাইপ, ঠিক আছে? এর ভেতরে ফিজিক্স আছে কিন্তু বস, হ্যাঁ, সেরকম ছবি দিয়ে দিয়ে বোঝায়, এখানে নেই হয়তো, জানি না। এগুলো কিন্তু ফিজিক্সের টপিক, আমাদের ডিটেলসেও নেই, সিলেবাসেও নেই, ফিজিক্সে এগুলো আছে। আচ্ছা এই ডেফিনেশনগুলো একটু হালকা করে বলে দিই। আচ্ছা দেখ, ম্যাগনেটোমোটিভ ফোর্স এমএমএফ, ঠিক আছে, দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড দ্য ম্যাগনেটিক সার্কিট। খুব সুন্দর লেখা। মানে এই যে ম্যাগনেটিক সার্কিট মানে ম্যাগনেট, হ্যাঁ, কেউ তো একটা ভাই কারণ, কেউ তো একটা কারণ যার কারণে ফ্লাক্স ফ্লো হচ্ছে। তোকে যদি কেউ জিজ্ঞেস করে এই যে কারেন্ট, কারেন্ট কার কারণে ফ্লো হচ্ছে, কারেন্টটা ফ্লো হওয়ার তো কেউ উৎস আছে রে ভাই। উৎসটা কি? উৎসটা অবশ্যই ফোর্স, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ। ভোল্টেজটা তুই সার্কিটে দিচ্ছিস তবেই না কারেন্ট ফ্লো হচ্ছে, নিজে নিজে কারেন্ট ফ্লো হচ্ছে না। ভোল্টেজ ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স এগুলো ক্রিয়েট হচ্ছে বলেই না কারেন্ট হচ্ছে। সেম এমএমএফ আছে বলেই না ফ্লাক্সের ফ্লো হচ্ছে। তাহলে এমএমএফটা হচ্ছে একটা বলতে পারিস কারণ, ফ্লাক্সটা যে ফ্লো হয় তার। তাহলে এখানে ওই জন্যই লেখা আছে যে কারণ, ড্রাইভিং ফোর্স, যে ফোর্সটার জন্য ম্যাগনেটিক সার্কিট কমপ্লিট হয় বা তার মধ্যে ফ্লাক্স ফ্লো হয় তাকেই বলে এমএমএফ, ম্যাগনেটোমোটিভ ফোর্স। অ্যাম্পিয়ার টার্ন হচ্ছে ইউনিট, খুব ইম্পর্টেন্ট, জেনে রাখবি। এনআই হচ্ছে ফর্মুলা, অঙ্কে লাগবে। যাই হোক, রিলাকটেন্স কাকে বলে খুব ইম্পর্টেন্ট। তুই দেখ যখন কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্টকে বাধা দেয় কি? রেজিস্ট্যান্স। সেম এই যে ফ্লাক্সের ফ্লো হচ্ছে,
ফ্লাক্সের ফ্লোকেও বাধা দেয় কে? রিলাক্টেন্স। এস দিয়ে ডিনোট করা হয়। তা অপোজিশন মানে বাধা দেয়া, তাই ম্যাগনেটিক ফ্লাক্সকে যে বাধা দেয় তাকে বলে হচ্ছে রিলাক্টেন্স। অবশ্যই যেন মনে থাকে, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ইউনিট আরও ইম্পর্টেন্ট, অ্যাম্পিয়ার টার্ন পার ওয়েবার খুব ইম্পর্টেন্ট, এক্সপ্রেশন অঙ্কে লাগবে। এবার অবশ্যই ডিপেন্ড করবে এর ওপর, যেমন রেজিস্ট্যান্স ডিপেন্ড করে আর ইকুয়াল টু রো এল বাই এ, তো এও ডিপেন্ড করে এই জিনিসগুলোর ওপর। ঠিক আছে, তাহলে জেনে রাখ যে রিলাক্টেন্স কি, যে নাকি ম্যাগনেটিক ফ্লাক্সকে বাধা দেয়। ঠিক আছে, যেমন তুই যে পড়তে বসিস, তুই পড়তে বাধা দিচ্ছে তোর গার্লফ্রেন্ডের মেসেজ, সেম কেস। এগুলো অতটা আসে না, হ্যাঁ তাও দেখে নি। এগুলো কি বলবো আর, রেসিপ্রোকাল আর পারমিয়াবিলিটি মানে পারমিয়াবিলিটির উল্টো। ঠিক আছে, পারমিয়াবিলিটির উল্টো মানে পারমিয়াবিলিটি বলছে বেশি ফ্লাক্স যাও, বেশি ফ্লাক্স যাও, আর এই যে রিলাক্টিভিটি লেখা আছে, রিলাক্টিভিটি বলছে না 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 কম ফ্লাক্স যাও, কম ফ্লাক্স যাও। ঠিক আছে, এটা উল্টো, পারমিয়াবিলিটির উল্টো হচ্ছে রিলাক্টিভিটি। আর পারমিয়ান্সটা কি? পারমিয়ান্সটা হচ্ছে রিলাক্টেন্স, যেটা পড়লি যে ফ্লাক্সকে বাধা দিচ্ছে তার উল্টো। পারমিয়ান্স বলছে কি বেশি ফ্লাক্স যাও, বেশি ফ্লাক্স যাও। এ বলছে কি রেসিপ্রোকাল পারমিয়াবিলিটি না না না, এ ফ্লাক্সকে বাধা দেয়, বলতে গেলে রিলাক্টিভিটি ফ্লাক্সকে বাধা দেয়। আর পারমিয়ান্স কি করে? বলে না 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 ফ্লাক্স বেশি ফ্লো, ফ্লাক্স বেশি ফ্লো। কিছুই না, যেগুলো আগের দুটো টপিক পড়লাম তার রেসিপ্রোকাল, 1/1 করে রেসিপ্রোকাল বলে। ইউনিটটাও তাও জিজ্ঞেস করতে পারে এগুলো কাকে বলে, তো এটাই আছে, কি বলবো, এগুলো একদম সিম্পল জিনিস। আর এখানে কিছু জানার নেই। আচ্ছা দেখ, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক, আমি অবশ্য পরে বলবো ভেবেছিলাম, এখনই বলতে হচ্ছে। লিকেজ ফ্লাক্স কাকে বলে? ঠিক আছে, দেখ ধর তুই এটা একটা লোহা নিলি, লোহা, ঠিক আছে, এটা যদি ভালোভাবে পড়িস 11-12 টরোয়েট বলে জিনিস ছিল, সলিনয়েড, টরোয়েট এরকম জিনিস ছিল, তাহলে এরকম টাইপের লোহাকে এরকম বলে। তো এই লোহাটার মধ্যে ধর তুই তার জড়ালি, এরকমভাবে তার জড়িয়ে নাকি তুই এখানে কিছু একটা ভোল্টেজ অ্যাড করে দিস, কোনো কারণে কোনো ভোল্টেজ অ্যাড করে দিস, দেখ কোনো তো ভোল্টেজ অ্যাড করতে হয়, ভোল্টেজ অ্যাড করে দিস, ভোল্টেজ। সেই ভোল্টেজটা অ্যাড করলে এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, ধর এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে এই তারগুলোর মধ্যে দিয়ে। এই কারেন্টগুলো গেলে, হ্যাঁ এগুলো সব কারেন্ট, কিন্তু একটা নাকি ফ্লাক্স হয়, থাম্ব রুল দিয়ে দেখতে পাওয়া যায়, ওপর দিকে ফ্লাক্স হয়। তো ফ্লাক্সটা নাকি এই লোহার মধ্যে দিয়ে ঘুরে 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 যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তা তুই ভাব সমস্ত ফ্লাক্স কি লোহার মধ্যে দিয়ে যায়? আর একটা কথা বলি আগে, লোহার মধ্যে তার জড়িয়ে কারেন্ট পাঠালে তাকে বলে ইলেকট্রোম্যাগনেট। এটাই আমরা পড়বো বেসিক্যালি। ইলেকট্রোম্যাগনেট কাকে বলে? যে একটা লোহার মধ্যে তার জড়িয়ে কারেন্ট পাঠালে সে ম্যাগনেট তো হয়, তো ছোটবেলায় জানিস যে লোহায় তার জড়িয়ে কারেন্ট পাঠালে ম্যাগনেট হয় সে। কিন্তু এখন ইলেকট্রোম্যাগনেটের প্রবলেমটা কি একটু দেখ, যে এটাকে যদি সরিয়ে নিস তাহলে ম্যাগনেটিক পাওয়ারটা কমে যায়। এবার এই কারেন্টের জন্য তো একটা ফ্লাক্স বেরোবে, দেখ সব ফ্লাক্সই কি লোহার মধ্যে দিয়ে যাবে? তা কিন্তু নয়, ভালো করে বুঝছো, সব ফ্লাক্স কিন্তু লোহার মধ্যেই যাবে না। কিছু ফ্লাক্স আছে এই উপর দিয়ে না গিয়ে এখান দিয়ে বেরিয়ে যাবে, না এখান দিয়ে বেরিয়ে যাবে, এখান দিয়ে বেরিয়ে যাবে, এখান দিয়ে বেরিয়ে যাবে, এগুলো বাইরে দিয়েই বেরোবে, সবসময় বাইরে দিয়ে বেরোবে। ঠিক আছে, তো কিছু ফ্লাক্স বাইরে বেরিয়ে যাবে, কিছু ফ্লাক্স লোহার মধ্যে যাবে। লোহার মধ্যে যারা যায় তাদের বলে ইউজফুল ফ্লাক্স। এখানে এইটা কি ইউজফুল ফ্লাক্স বলেছে? না, এটাও না। এই লোহার মধ্যে যেটা যায় সেটাকে বলে ইউজফুল ফ্লাক্স, মানে এইটা ইউজফুল ফ্লাক্স। আর যেটা বাইরে বেরিয়ে যাচ্ছে, যেটা আমার কাজে আসে না, যেটাকে আমি ইউটিলাইজ করতে পারি না, তাকে বলে লিকেজ ফ্লাক্স। তো লিকেজ ফ্লাক্সকে ইউটিলাইজ করা যায় না, যেটা কি ইউটিলাইজ করি, যার থেকে আমি ইউজফুল পাই, যে কাজে আসে, যে লোহার মধ্যে যায়, তাকে বলে নাকি ইউজফুল ফ্লাক্স। এইটা যেন সবার মাথার মধ্যে থাকে, বারবার বলছি। এটা যে জানে না সে ট্রান্সফরমারই জানে না। ঠিক আছে, বুঝলাম। এখানে সব এগুলো ভুলভাল করা আছে, ঠিক করে দিই। তা লিকেজ ফ্লাক্স কি বুঝিয়ে দিলাম, এটা আমাদের পরেও কাজে লাগবে, দেখতে হবে। আচ্ছা, আমরা হিস্ট্রেসিস নিয়ে পড়বো এবার। হিস্ট্রেসিস খুব ইম্পর্টেন্ট জিনিস, কিছুই নয়, একটা ধর এরকম জিনিসটা সার্কিটটা করছে, এটা ধর একটা লোহা, লোহা
লোহার তার জড়িয়ে কারেন্ট পাঠাচ্ছি, এটা একটা সার্কিট, কারেন্ট পাঠাচ্ছি। তাহলে একবার কারেন্ট পাঠাবো, একবার সার্কিটকে বন্ধ করে দেবো, আবার সার্কিটটায় কারেন্ট পাঠাবো, উল্টো দিকে পাঠাবো, কারেন্টের ডিরেকশনটাকে উল্টে দেবো, ঠিক আছে? তাহলে কি হবে? এইসব বিবেচনা, এইসব আলোচনা যে হবে তাকেই ম্যাগনেটিজমের হিস্টেরিসিস কার্ভ বলে। এই হিস্টেরিসিস কার্ভটা নিয়ে আমরা আলোচনা করব, যেখানে বি আর এইচ এর বিহেভিয়ারটা আমরা দেখব। দেখি চল, না দেখলে কি করে বুঝবো? কোথা থেকে এসছে সব লেখা আছে, স্ট্রিং শব্দ থেকে এসছে। দারুণ জিনিস, দারুণ টপিক, সুন্দরভাবে এটা বুঝতে হবে হিস্টেরিসিস, ঠিক আছে? তাকে এটা ইয়ার্কির ছলে বোঝার কোনো দরকার নেই। এটা অনেকে ইয়ার্কি দিয়ে বোঝায়, ইয়ার্কি দিয়ে একদম বুঝবে না, কারণ এটাকে সিরিয়াস বুঝতে হবে, কারণ এটা তোমার সারা জীবন কাজে লাগবে। নট অনলি ফিজিক্স, নট অনলি FEEE, এটা আমার সারা জীবন কাজে লাগবে। এটাকে একদম ডেপথে বুঝতে হবে কি হচ্ছে গল্পটা। তাহলে আমি কি বললাম, মেন সার্কিটটাকে এঁকে না। ধরো একটা এরকম লোহা আছে, লোহায় তার জড়িয়েছিলাম, লোহায় তার জড়িয়েছি, তার জড়িয়ে ধর এরকমভাবে একটা ভোল্টেজ কানেক্ট করেছি, যার ফলে একটা কারেন্ট যাচ্ছে, ভোল্টেজ কারেন্ট। তাহলে অবশ্যই এখান থেকে একটা NS ফ্লাক্স তৈরি হবে, NS একটা ম্যাগনেট হবে, N থেকে S এর দিকে ফ্লাক্স যাবে, সেটা আমি জানি। তাই এগুলো তার জড়িয়েছি কিন্তু, হ্যাঁ এগুলো তার জড়িয়েছি, তার জড়িয়ে কারেন্ট পাঠাচ্ছি, এগুলো তার জড়িয়ে কারেন্ট পাঠাচ্ছি, এটা ভোল্টেজ হলো। বলছে ওরা, হ্যাঁ যখন নাকি আমি কারেন্টটা পাঠাবো তখন নাকি আমি দেখতে পাবো যে ফ্লাক্সটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? এইদিকে ধর কারেন্ট আছে, এদিকে ধর ফ্লাক্স আছে, এরম ভাবে বলছো, এরম ভাবে বলছো, এটা ফ্লাক্স, এটা ধর কারেন্ট, ঠিক আছে? কারেন্ট বলতে পারিস, ভোল্টেজও বলতে পারিস, সেটা কোনো ভুল না, বুঝলেই হলো। এদিকে ভোল্টেজও বলতে পারিস, আমি বলে দিলাম আগে থেকে। আচ্ছা, তুই কারেন্ট বাড়াচ্ছিস আস্তে আস্তে, বা ভোল্টেজও বলতে পারিস, ভোল্টেজও লিখে রাখ ভাই, ভোল্টেজ, কারেন্ট হোক ভোল্টেজ হোক তুই বাড়াচ্ছিস। যদি কারেন্ট এখানে বা ভোল্টেজ এখানে বাড়াস না, তখন তুই দেখতে পাবি N থেকে S এর দিকে যে ফ্লাক্সগুলো বাইরে দিয়ে ভেতর তলা দিয়ে যায়, ফ্লো হয়, সেই ফ্লাক্সের পরিমাণটা বাড়ছে, বাড়ছে, ম্যাগনেটিক ফ্লাক্স বাড়ছে, ওর ম্যাগনেটিক যে অ্যাট্রাকশন পাওয়ার, ম্যাগনেটিক ফিল্ডও বাড়ছে, ওর ক্ষেত্রটা বাড়ছে, ঠিক আছে? এখান থেকে আস্তে 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 হঠাৎ উঠে যাবে না কিন্তু, আস্তে 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 বাড়ে, হ্যাঁ মানে হঠাৎ করোড়পতিতে 1 কোটি টাকা জিতে গেছে এরকম নয়, আস্তে 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 টাকা জমিয়ে বড়লোক হওয়ার মতো কেস। তাহলে কেউ বড়লোক হচ্ছে, আস্তে আস্তে টাকা জমাচ্ছে, জমাতে 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 বড়লোকে গিয়ে থেমে গেল, ঠিক আছে? এখানে কি হলো, যত তুই কারেন্ট বাড়াচ্ছিস, ভোল্টেজ বাড়াচ্ছিস, ফ্লাক্স বাড়তে 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 এতে গিয়ে থেমে গেল। এতে গিয়ে বলছে স্যাচুরেশন পয়েন্ট, বলছে কারেন্ট ইনক্রিজেস, মানে কারেন্ট ইনক্রিজেস, কারেন্ট এরপর বাড়াতে পারিস, বাট ফ্লাক্স ডেন্সিটি রাইজেস ম্যাক্সিমাম, মানে ফ্লাক্স আর বাড়বে না। তুই কারেন্ট আর বাড়াস না কেন, ফ্লাক্স কিন্তু আর বাড়বে না, ফ্লাক্সের মান এরপর থেকে কনস্ট্যান্ট, এরকম হবে, এরকম হয়ে যাবে। কেন হয় এরকম? বলছে এই লোহাটার মধ্যে, এটা তো আগে লোহা ছিল, এর মধ্যে ছোট 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 ডোমেন থাকে, মানে ছোট ছোট অনুচুম্বক থাকে, ছোট 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 এরম দেখতে হয়, এরম দেখতে হয় জিনিসগুলো, এরম এরম দেখতে হয়। অথবা অনেক বইয়ে NS এরম করে দেয়, ছোট হাতের NS, এখানেও NS, এরম NS থাকে এরম করে। এই ছোট ছোট অনুচুম্বকগুলো, ডোমেনগুলো এর মধ্যে নাকি সব বিন্যস্ত হয়ে যায়, মানে হয়ে যায়, অ্যালাইন হয়ে যায়, একটা দিকে অ্যালাইন হয়ে যায়। এবার তুই যখন বেশি কারেন্ট দিচ্ছিস, সবাই যদি অ্যালাইন হয়ে যায়, আর কি অ্যালাইন হয় ভাই? এবার ধর দুটো একটা এরকম বেঁকে আছে, তারাও অ্যালাইন হয়ে গেল, মানে ধর এখানে 1000টা আছে, 1000টা এরকম ছোটো ছোটো আছে, তারা সবাই এরম হয়ে গেছে, তো দুটো একটা এরকম বেঁকে আছে, অনেক অনেক কারেন্ট দিয়ে দেওয়ার পর তারাও এরম হয়ে গেল, মানে সবাই এখন এরম ডিরেকশন হয়ে গেছে এইগুলো। তাহলে এরপর তুই কারেন্ট যতই বাড়াস, আর কেউ অ্যালাইন হবে না। তাহলে অ্যালাইন যদি না হয় আর কেউ, এর তো আর ম্যাগনেটিক ফ্লাক্স বাড়ারও ক্ষমতা আর নেই, কে বাড়াবে? কেউ নেই। তখনই দেখবি গরম হয়ে যাচ্ছে, পুরো গরম হয়ে যাচ্ছে, মানে তুই ধর 2 ঘন্টা পড়ার পর তুই স্যাচুরেট হয়ে যাস, তখন তোর মা বলছে পড় না রে, তোর মাথা গরম হয়ে যায় না? এও তেমনি গরম হয়ে যায়, গরম হয়ে লস হয়ে যায় তোর, তেমনি মাথা গরম হয়ে যায়, তুই উল্টো পাল্টা বকিস, এই করিস, পড়তে পারিস না, মাথা হয়ে যাচ্ছে। তাহলে কি, সবার একটা লিমিট আছে, এই লিমিটটাকে বলে স্যাচুরেট, মানে বললাম ভাই স্যাচুরেট হয়ে গেছি, আর পড়তে পারছি না, বা আর কাজ করতে পারছি না। যদি ম্যাগনেটিক মেটেরিয়ালেরও স্যাচুরেশন হয়, যে এর পর এই ফ্লাক্স, এই কারেন্টের পর ও আর নিতে পারে না,
ও আর ফ্লাক্স দিতে পারে না, আর আমার দেওয়ার নেই ভাই। এরকম বল না যে আমি অনেক ভাই পড়েছি আর আমি পড়তে পারছি না ভাই, 8 ঘন্টা পরীক্ষা আগের দিন 8 ঘন্টা পড়ে নিয়েছি আর পারছি না। কেউ 8 ঘন্টা পড়ে, কেউ 16 ঘন্টা পড়েও বলছে আমি আরও পড়বো, হতেই পারে, কিন্তু সবার একটা লিমিট আছে বস। তারপর সে নিতে পারে না, তারপর সে মাথা ধরে শুয়ে পড়ে। এরকমই কেস যে প্রত্যেকটা মানুষের যেমন একটা লিমিট থাকে, স্যাচুরেশন থাকে, তেমনি এই ম্যাগনেটিক মেটেরিয়ালও স্যাচুরেশন থাকে। স্যাচুরেশন মানে লিমিট, ওর পরে ও আর ম্যাগনেটিক ফ্লাক্স দিতে পারবে না, ও ফেড আপ। তাহলে এ পয়েন্টটাকে বলে স্যাচুরেশন পয়েন্ট, ম্যাক্সিমাম ওই পয়েন্টেও ফ্লাক্স দিতে পারে, এরপর আর দিতে পারে না। ঠিক আছে, এরপর কি করলো, এইখানে কি করলো ভালো করে বলছো। এই সার্কিটে ওরা কি করলো, আস্তে আস্তে স্যাচুরেট করে গেছে। তো বলছে না না ভাই তুই কুল হ, কুল হ মানে হচ্ছে ঠান্ডা আর পড়তে হবে না, তুই চা দেখা, মোবাইলে রিলস দেখ, যেটা আমাদের যা ন্যাশনাল ওয়ার্ক যে রিলস দেখা, রিলস দেখা শুরু করলাম, মানে এখানে ভোল্টেজটা একটু কমালাম, কারেন্ট একটু কমালাম। তা কারেন্ট আস্তে আস্তে কমাচ্ছিস, ঠিক আছে, কারেন্টের মান এদিকে ছিল, কারেন্টের মানটা আস্তে আস্তে তুই কমাচ্ছিস, কারেন্টের মানটা কমতে কমতে তুই দেখছিস এই যে কমছে এইখানে গিয়ে থেমে গেল। মানে তুই যে 8 ঘন্টা পড়েছিলি, সেই 8 ঘন্টা পড়ার পর তুই যে রিলস দেখছিস, তার মানে এই তো নয় যে তুই সব পড়া ভুলে যাবি। তুই রিলস দেখতে দেখতে কিছু তো পড়া মনে রাখবি। তুই ধর এই মোমেন্টে পড়াশোনা বন্ধ করে দিলি, রিলস দেখতে শুরু করে দিলি, তাহলে এই পয়েন্টে গিয়ে ধর তুই পড়াশোনা করছিসই না। হ্যাঁ, তাহলে তুই দেখতে পাবি কি তুই কি সব পড়া ভুলে যাবি, কিছু হলে তো তোর মাথায় থাকবে। এই কিছুটা যে মাথায় থাকছে, বা এখানে কারেন্টটা যে আমি কমাতে ধর কারেন্টটা আমি অনেকটা কমিয়ে দিলাম, কারেন্টের মানটা ধর একটা কমিয়ে 0 করে দিলাম, তাহলে এখান থেকে কারেন্টের মানটা কমাতে কারেন্টের মান এখন 0, কারেন্ট আর নেই, সার্কিটে কারেন্ট শূন্য, এই সার্কিটই নেই, ভোল্টেজটা কেটে বার করে দিয়েছি। তাহলে এই লোহাটা কি আর ম্যাগনেট থাকবে না? এর মধ্যে কিছু হলেও ফ্লাক্স থাকবে, তোর মধ্যে এখন কিছু হলেও মাথায় বুদ্ধি হলে কিছু পড়াও থাকবে, যে আমি 8 ঘন্টা পড়েছি, কিছু মাথায় ভাই আছে, যতই রিলস দেখি সিনেমা দেখি না কেন, তেমনি এই ম্যাগনেটটার মধ্যেও কিছু তো ফ্লাক্স থাকবে। হ্যাঁ, আগে ধরো 1000টা ফ্লাক্স দিচ্ছিল লোককে, তা দিতে পারছে না, কিন্তু ধর এখন 10টা হলেও ফ্লাক্স দিতে পারবে। ওর কাছে ওর কারেন্টও নেই, ভোল্টেজও নেই, তাও কিছু হলেও মেমোরি থাকবে। সেম এখানেও তাই, যে বি পয়েন্টে যখন পৌঁছবে ওর কারেন্ট নেই কিন্তু ফ্লাক্স আছে। এই পয়েন্টটাকে বলে, এই ও থেকে বি পয়েন্টটাকে বলে রেসিডুয়াল ফ্লাক্স। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ও বি পয়েন্টটাকে বলে রেসিডুয়াল ফ্লাক্স, মানে ম্যাগনেটিক কোনো সার্কিটে কারেন্ট ভোল্টেজ নেই, সার্কিটে কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না, বাট ওর আগের ফ্লাক্স, প্রিভিয়াস কিছু মেমোরি ফ্লাক্স, তোর মেমোরি মানে পড়াশোনার জিনিস মনে আছে, ফ্লাক্স ওর মধ্যে ভেতরে আছে কিছুটা ফ্লাক্স, তো 10টা ফ্লাক্সই আছে। এই মালটাকে বলে হচ্ছে রেসিডুয়াল ফ্লাক্স, খুব ইম্পর্টেন্ট। এইচ রিডিউস টু 0, এখানে এইচ দিয়ে বলেছে, এরা এইচ মানে হচ্ছে সেই এইচ মানে তো বলেওছিলাম যে কোনো একটা ফোর্স, কোনো একটা এই মানে ওর যে অ্যাট্রাকশন ফোর্স, যে কারণে ও ফ্লাক্সগুলোকে মানে দিচ্ছে, অ্যাট্রাক্ট করছে, এইচ দিয়ে আমরা ম্যাগনেটিক ফোর্সটা যে পড়েছিলাম আমরা, সেই এইচ দিয়ে ওরা বলছে আমি এইচ দিচ্ছি না, আমি জটিল যাচ্ছি না, আমি সোজা যাচ্ছি, যে এইচ রিডিউস টু 0 মানে কারেন্ট রিডিউস টু 0, কারেন্ট নেই কিন্তু ফ্লাক্স তাও থাকবে। এই ফ্লাক্স যে থাকে তাকেই বলে রেসিডুয়াল ফ্লাক্স বা রিটেনটিভিটি, ওটা ঠিক আছে মুখস্থ রাখবি, ঠিক আছে, বোঝা গেল। এইখান থেকে এত অবধি গেলাম, কিন্তু ফিরে এলাম বি পয়েন্টে, ও থেকে এ গেলাম, বিতে ফিরে এলাম। এবার বলছিস বি থেকে সিতে যাবো, মানে কারেন্টকে এখন ঘুরিয়ে দেবো মানে কি, ঘুরিয়ে দেবো মানে এই সার্কিটটাকে এখন চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে এদিকটা ছোট এদিকটা বড় করে দেবো, কারেন্টটাকে অপোজিট করে দেবো। মানে এখানে যেটা ফ্লো হচ্ছিল আমরা বলছি না, কারেন্টটা উল্টো দিকে ফ্লো, এরম ফ্লো, এরম পুরো উল্টো দিকে কারেন্ট ফ্লো করাবো, ঠিক আছে। মানে এখন বলতে গেলে মানে প্রচুর পরিমাণে রিলস দেখছি আর পড়াশোনা ভোলার চেষ্টা করছি, পড়াশোনা ভুলেই ছাড়বো, হ্যাঁ পড়বোই না, বছর পড়বো না, পড়াশোনা ভুলেই ছাড়বো, তাও দেখবো শালা ফেল করি কিনা। এরকম অনেকের হয় না, অনেকের অনেক জোশ থাকে, এরকম পড়াশোনা করবোই না শালা, রিলস দেখে যাবো, চ্যাট করবো, ফেসবুক ইনস্টাগ্রাম সব চলবে, সেরকম কেস এখানে হচ্ছে, করেই ছাড়বো। তাহলে ও উল্টো দিকে কারেন্ট পাঠাচ্ছে, তো উল্টো দিকে যদি কারেন্ট পাঠিয়ে মেন হচ্ছে ফ্লাক্সকে 0 করবোই,
ফ্লাক্সকে জিরো না করলে ওর ঘুম হচ্ছে না, পড়াশোনা ভুলতেই হবে পুরো একদম। সেরকম কিছু উপায় নেই, এরকম মানুষদের এরম হাতের লোকেদের তো কিছু উত্তর নেই, তাই করে বেড়াই আমরা। এরকম করে কারেন্টটা যেই আমরা উল্টো দিকে ফ্লো করলাম, তার ফলে ভেতরে যাও বা ফ্লাক্স ছিল সব জিরো হয়ে গেল সি পয়েন্টে গিয়ে। তাই সি পয়েন্টটাকে বলে হচ্ছে কোহেসিভ ফোর্স। খুব ইম্পর্টেন্ট সি পয়েন্টটা। যে পয়েন্টে গিয়ে ফ্লাক্স জিরো হয়, কারণটাকে কারেন্ট তুই রিভার্স করেছিস, কারেন্ট রিভার্সের জন্য ফ্লাক্সের পরিমাণটা পুরোপুরি জিরো হয়ে যাচ্ছে, এই সময়টাকে বলে কোহেসিভ ফোর্স। এই যে ফোর্সের জন্য এই ঘটনাগুলো ঘটে তাকে বলে কোহেসিভ ফোর্স। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবি। আচ্ছা, এরপর কি করলো, এরপর বললো ভাই ফ্লাক্স জিরো করে দিয়েছি, ভাই খুব আনন্দ হচ্ছে, হ্যাঁ ফ্লাক্স জিরো হয়ে গেছে। এবার কি করলো, ও বললো কারেন্টটা তো আমরা জিরো, মানে কারেন্টটা আমরা উল্টো দিকে ফ্লো করিয়েছি, এবার কারেন্টটা ফ্লো করতে 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 তো আরও নেগেটিভের দিকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখি কারেন্টটা মানে এইখানটা মানে কারেন্ট নেগেটিভ, এই জায়গাটা কারেন্ট নেগেটিভ, আরও নেগেটিভ, কারেন্ট নেগেটিভের পর নেগেটিভ এইরকম সার্কিটে আরও কারেন্ট এদিকে ফ্লো করাচ্ছি। তা দেখি কী হয়। অবশ্যই কারেন্ট নেগেটিভ হলে ফ্লাক্সও নেগেটিভ হবে। নেগেটিভ মানে কি, ফ্লাক্সটা ধর এন থেকে এসের দিকে যাচ্ছিল, এখন উল্টে যাবে, এদিক থেকে এন এস হয়ে যাবে, এদিক থেকে এদিকে যাবে, আর কিছু নয় ভাই, অত ঘাবড়াবি না। তাহলে কারেন্টটা যদি আরও নেগেটিভ করি, ফ্লাক্সটাও নেগেটিভ, সব ফ্লাক্সও নেগেটিভ, মানে ফ্লাক্সটা অপোজিট দিকে ফ্লো হবে, যেদিকে হচ্ছিল তার বিপরীতে। এইসব জায়গায় ফ্লাক্সের মানগুলো হচ্ছে নেগেটিভ হচ্ছে, লাস্টে ডি পয়েন্টে গিয়ে স্যাচুরেট করলো, আবার স্যাচুরেট করবে, মানে কারেন্ট ম্যাক্সিমাম অতটাই উল্টো দিকে যেতে পারে, তারপর যেতে পারবে না, এটাকেও স্যাচুরেশন বলে। তাহলে এরপরেও যেতে পারবে না, তাহলে বললো না ভাই আবার সেই পড়াশোনায় চালু করতে হবে, অনেক ইয়ার্কিবাজি করেছি, পড়াশোনা তো ভুলে গেছি, পড়াশোনা ভুলে উল্টো পাল্টা মানে একদম গাদায় চলে গেছি, হ্যাঁ এবার আমরা পড়া শুরু করি আবার। তাই কী করলাম, কারেন্টটা এবার নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাওয়ার চেষ্টা করলাম। দেখ নেগেটিভ দিকে পজিটিভ দিকে নেগেটিভই আছে এখনো, আস্তে আস্তে কারেন্টটা নেগেটিভ দিকে পজিটিভ দিকে নেওয়ার চেষ্টা করলাম, ই পয়েন্ট থেকে হয়ে এফ পয়েন্টে পৌঁছলো। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কারেন্টটা যখন আস্তে আস্তে নিয়ে যাচ্ছে এতটা অবধি, কারেন্ট ফ্লাক্সের পরিমাণও বাড়ছে, ফ্লাক্সও আস্তে আস্তে গ্রোয়িং করতে এইখানে গিয়ে ফ্লাক্সটা থেমে গেল। মানে আবার এই রিপিটেশন হবে, আবার এখান থেকে এখানে চলে যাবে, মানে এই চলতেই থাকবে প্রসিডিওর। মানে তখন ফ্লাক্সটা দেখবো আবার সোজা পথে যেরকম এন থেকে এসের দিকে যাচ্ছিল ওরমই যাবে। তাহলে এখানে এই পুরো কার্ভটা থেকে বুঝলাম এটা কি বলে, ম্যাগনেটিক হিস্টেরিসিস লুপ। এই পাথগুলো খুব সুন্দর করে লেখা আছে এখানে, পরীক্ষা হলে যে এইটা লিখবে ফুল মার্কস, আর কিচ্ছু লিখতে হবে না ভাই। ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করলাম যতটা বোঝানো। এরপর তোমরা আমার বলবে বুঝতে না পারলে, কোশ্চেন করতে হবে, কোশ্চেন না করলে কিচ্ছু জানতে পারবে না, বাট কোশ্চেন মাস্ট রিকোয়ার্ড। আচ্ছা এখানে কিছু বলা আছে বোধহয়, তাই দেখে নেবে। আচ্ছা এই জিনিসগুলো করতে করতে কিন্তু একটা ম্যাগনেটিক লসও হয়। হ্যাঁ এটা কি লিখেছে এরা, due to heat molecular friction the materials domain resist being turned back and forth energy experience overcome this opposition। হ্যাঁ এই যে আমরা কারেন্ট রিভার্স করছি, এর ফলে কিন্তু একটা লস হয়, এনার্জি লস হয়। মানে তুই এনএসটা ধর এরম ছিল, আবার এরম করে দিলি, এই যে এনএস এর এত টার্ন ব্যাক হচ্ছে এদিক ওদিক, তার জন্য মলিকিউলার ম্যাগনেটের কোনো একটা ডোমেনে রেজিস্ট করে, ওরা এই মানে রিভার্স হতে বাধা দেয়, তার কারণে একটা কিন্তু লস হয়। এটা কিন্তু একটা প্রবলেম ভাই, এরকম হুটহাট করা যায় না। কিন্তু তুই দেখ, তুই এসি পড়বি, ভাববি এসিতে তো তাই হচ্ছে, একবার কারেন্ট এদিকে যাচ্ছে, একবার কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে ভাই তুই কতটা ভাব, এসি যদি তুই দিস সেখানে কারেন্ট রিভার্সাল হবেই নিজে, আর এই লস হবেই। এই সমস্ত মেশিন আমরা এই লস দেখতে পাই, ডিসি আমাদের ট্রান্সফরমার বল, ডিসি মেশিন সব জায়গায় দেখতে পাবি লস না লস থাকবেই থাকবে। এটা আমাদের নেই ভাই সিলেবাসে, তো হটাও, লস একটা ভাই থাকবে। এইখানে ফ্রিকশন মানে আবার অন্য কিছু ভাবিস না, আবার তোর তো সবই ভেবে নিস উল্টো পাল্টা। এটা কি আছে, শেপিং অফ হিস্ট্রিসের লুপ। হ্যাঁ হিস্ট্রির লুপ যদি এরকম করে কেউ চলতে থাকে, হ্যাঁ মানে এই জিনিসটা যখন চলছে, ম্যাগনেটিক হিস্ট্রিস চলছে, মানে ধর এখান থেকে শুরু হয়ে এত অবধি গেছিলো, আবার এরকম এসেছিলো, আবার গেছিলো, এরকম
কন্টিনিউয়াস প্রসেস যদি চলতে থাকে তাহলে একদম বড় থেকে কার্ভটা ছোট হয়ে যায়। এই গল্পটা হচ্ছে এখানে লেখা আছে, আর কিছু নয়। হয়তো পরীক্ষা আসবে না, তবে জিজ্ঞেস করলে কেউ বলতে পারবি যে কার্ভটা কতটা ছোট হয়ে যাবে, দেখ মানে কত বড় থেকে কত ছোট হয়ে গেল। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, দেখে নিস। আচ্ছা, নানান মেটেরিয়ালের হিস্ট্রিসিস গ্লু হয়, এটা কিন্তু জেনে রাখিস তোরা, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যে সিলিকন স্টিলের এরম হয়, হার্ড স্টিলের এরম হয়, রট আয়রনের এরম হয়। দেখ, এই সিলিকন স্টিল শব্দটা এসে একটা কথা মনে পড়লো, যে এইরকম টাইপের মেটেরিয়াল নাকি এখনকার দিনে ট্রান্সফরমারে বা ডিসি মেশিনে ইউজ করা হয়ে থাকে। এর দেখ কি সুন্দর কার্ভটার এখানটা ন্যারো হয়ে গেছে। হ্যাঁ, এইটা আমাদের টপিক নয়, তো জেনে রাখ যে সিলিকন স্টিল বলে কিছু একটা আছে, সে নাকি ট্রান্সফরমারে ইউজ করা হয়, ডিসি মেশিনে ইউজ করা হয়। তখন বলবো, কারণ এটা টপিক নয় আমাদের, এটা আমরা আবার সেই একই কেস খেয়ে যাবো। দেখ, এখানে আবার অনেক উইথ মোটা, এখানে উইথ মোটামুটি একটা মিডিয়াম সাইজের। ঠিক আছে, এইটা ফেয়ারলি গুড বলতে গেলে, এটা গুড রেসিডুয়াল ম্যাগনেটিজম এটা, কিন্তু এটা রিটেনটিভিটি কোয়েসিভিটি অনেকটা বেশি, মানে এত রেসিডুয়াল ফ্লাক্স প্লাস এখানে কোয়েসিভ ফোর্স প্রবলেমেটিক, এটা ইউজ করলে মুশকিল আছে বস। হ্যাঁ, ওই যে পার্মানেন্ট ম্যাগনেট এটা ইউজ করা যেতে পারে। পার্মানেন্ট যে ম্যাগনেটটা সবসময় পড়ে থাকবে পার্মানেন্ট, হ্যাঁ, তার রেসিডুয়াল ম্যাগনেটিজম এত আছে, খুব ভালো আছে, কিন্তু এইটাই বেশি দরকার। কেন? এইখানে এইরকম টাইপের মেটেরিয়ালে সিলিকন স্টিলে কী হয়, হ্যাঁ, এই এরিয়াটা কমের জন্য এখানে হিস্ট্রিসিস লসটা নাকি কম হয়, আর লস কম হলে এফিসিয়েন্সি বেশি হয়। তো এখানে তো লস প্রচুর বেশি ভাই, প্রচুর বেশি। হ্যাঁ, এখানেও লস আছে, তাই লস যেখানে কম হিস্ট্রিসিস, সেইটাকেই না আমি এগোতে নিয়ে যাবো। কোনো একটা মেশিনে এরকম টাইপের স্টিল ইউজ করবো, এরকম স্টিল ইউজ করে কী লাভ আমার, যেখানে সালা এত রিটেনটিভিটি কোয়েসিভ ফোর্স লাগে, লস প্রচুর। তাহলে এই দুটো ইউজ করে লাভ নেই, এইটা ইউজ করবো। এইটা থেকে একটা মানে ব্রিফ আইডিয়া দেওয়া হচ্ছে যে কিরকম টাইপ মেটেরিয়াল ইউজ করা যেতে পারে ট্রান্সফরমারে বা মেশিন, এনি কাইন্ড অফ মেশিনে। আচ্ছা, এখানে এই টপিকটা শেষ হলো। আচ্ছা, এরপর আমাদের মানে যতটা বেসিক পার্ট ছিল আমাদের, এটা আমাদের এন্ড হয়ে গেল ম্যাগনেটিজমের ইউনিট 2 এ। এটা ইউনিট 2 এর প্রথম পার্ট, আমি বলে রাখি। এরপরে মেবি আর একটা দুটো টপিক আছে, আর মানে আর ধর ওই ফ্যারাডেস লটা আছে, আর লেঞ্জেস লটা আছে আমার মনে হচ্ছে, কিন্তু এটার মধ্যে সমস্ত কিছু কভার করে দিয়েছি। 90% বলতে গেলে শেষ থিওরি। এবার 10% বোধ হয় যতদূর মনে পড়ছে আমার ফ্যারাডেস ল আর লেঞ্জেস লটা আছে, ওটা আমরা পরের ভিডিওতে আমরা কভার আপ করে দেবো। কিন্তু এত অবধি তোরা বুঝে এগুলো বুঝতে পারবি না আমায় বলবি, এবং কী টপিক বাকি আছে সেটাও আমায় বলবি সবাই, তবে আমি ভিডিওটা করতে পারবো, নাহলে সেটাও ভুলে যাবো আমি।